হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা আলোচনা করতে চলেছি অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে। কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ কাকে নিয়ে? না কন্ডিশনকে নিয়ে। কন্ডিশন কথার অর্থ কী? কন্ডিশন কথার অর্থ হচ্ছে শর্ত, অর্থাৎ শর্ত বোঝালে অর সাপোজিশন আছে। সাপোজিশন মানে কি বলতো? সাপোজিশন কথাটার মানে হচ্ছে অনুমান। তাহলে শর্ত বা অনুমান এই দুটোর মধ্যে যে কোনো একটা বোঝালে তখনও কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। তো এই ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজকে তাহলে কি বলা হয়? কন্ডিশন বা সাপোজিশন বলা হয়। 1 নম্বর কন্ডিশন, 2 নম্বর সাপোজিশন। তো তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম 1 নম্বর বিষয়, সেটা হচ্ছে কন্ডিশন। কন্ডিশন যদি বোঝায় তখনও কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, এবং যদি সাপোজিশন বোঝায় সাপোজিশন তখনও কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এখন কোশ্চেন হচ্ছে কন্ডিশনের অর্থ কি? না শর্ত। তার মানে কি? না শর্ত যদি বোঝায় তখনও অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, আর সাপোজিশন বা অনুমান যদি বোঝায় তখনও কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। আর সেই ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজকে কী ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ বলা হবে? না অ্যাডভার্বিয়াল ক্লজ এসব কন্ডিশন অর সাপোজিশন। কি বোঝাতে পারলাম কি না? তো তাহলে আমরা এক্ষেত্রে দেখে নেব যে কি কি সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো থাকে এই ধরনের ক্লজের ক্ষেত্রে। কোন ধরনের ক্লজে? এই যে অ্যাডভার্বিয়াল ক্লজে সব কন্ডিশন অর সাপোজিশন। তাহলে কন্ডিশন বা সাপোজিশনের ক্ষেত্রে যে ধরনের লিঙ্কারগুলো বা যে ধরনের সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো থাকে তার মধ্যে প্রথম হচ্ছে ইফ, 2 হচ্ছে আনলেস। ইফ মানে যদি, আর আনলেস মানে যদি না। আবার ইফ মানে কি না হয়। আচ্ছা, এছাড়া রয়েছে ইনকেস, তো ইনকেসও থাকতে পারে। এছাড়া আর কি রয়েছে? ওয়েদার রয়েছে, ওয়েদার, WHETHER, ওয়েদার মানে কি? কিনা। অন কন্ডিশন, এছাড়া আছে প্রোভাইডেড দ্যাট, এছাড়া আমি পাবো সাপোজিং দ্যাট। তাহলে 1 নম্বর হচ্ছে ইফ, 2 হচ্ছে আনলেস, যেটা আমাদেরকে মনে রাখতে হবে আনলেস, আর 3 নম্বর হচ্ছে ইনকেস, 4 নম্বর ওয়েদার, 5 নম্বর অন কন্ডিশন, আর সাপোজিং দ্যাট হচ্ছে 7 নম্বর। তাহলে এইগুলো যদি আমি মনে রাখি, 1 নম্বর হচ্ছে ইফ, 2 নম্বর হচ্ছে আনলেস, 3 নম্বর হচ্ছে ইনকেস, 4 নম্বর হচ্ছে ওয়েদার, 5 নম্বর হচ্ছে অন কন্ডিশন, 6 নম্বর হচ্ছে প্রোভাইডেড দ্যাট, আর 7 নম্বর হচ্ছে সাপোজিং দ্যাট। এইগুলো হচ্ছে সেই সব সাবঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো থাকলে আমরা বলতে পারি যে কন্ডিশন হবে অথবা সাপোজিশন বোঝাবে। আর কন্ডিশন বা সাপোজিশন বোঝালে তখন অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। যদি একদমই না মনে রাখতে পারো তাহলে মনে রাখতে পারো এভাবে যে ইফ থাকলে তারপরে যেটা থাকবে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, আনলেস থাকলেও অ্যাডভার্বিয়াল ক্লজ, ইন কেস, ওয়েদার, অন কন্ডিশন, প্রোভাইডেড দ্যাট, সাপোজিং দ্যাট, এগুলো থাকলেও কিন্তু কী হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। কী হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এবং কী ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ? না তাকে কিন্তু আমরা ভাগ করব অ্যাডভার্বিয়াল ক্লজ সব কন্ডিশন বলতে পারি বা সাপোজিশন বলতে পারি, এই দুটোর মধ্যেই হবে। কি বোঝাতে পারলাম কি না? তাহলে ইফ, আনলেস, ইন কেস, ওয়েদার, অন কন্ডিশন, প্রোভাইডেড দ্যাট, সাপোজিং দ্যাট, এগুলো যদি থাকে তখন কিন্তু সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং কী ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ? না অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ কন্ডিশন অর সাপোজিশন। এবারে আমরা দেখে নেব তাহলে এই যে যতগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশনের কথা বললাম সেগুলোর বাংলা মানে কি। তো তোমরা তোমাদের সুবিধার জন্য এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো এখানে যেরকম ধরো লেখা আছে ইফ, ইফ মানে কি হতে পারে? না ইফ মানে যদি বা কিনা হতে পারে। তাহলে যদি বা কিনা অর্থ বোঝালে তখনই কন্ডিশন বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? কন্ডিশন। আর কন্ডিশন বোঝালে তখনই সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আর অ্যাডভার্বিয়াল ক্লজ কোন পরিপ্রেক্ষিতে হচ্ছে? না অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। তার মানে এটা বলতে পারি কি ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ হবে? না অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ কন্ডিশনওয়ালা ক্লজ হবে। তাহলে এখানে ইফ, যার অর্থ যদি বা কিনা, সেটা প্রকাশ করছে কাকে? না কন্ডিশন বা শর্তকে। আর সেই কারণে ইফের পরে যে ক্লজটা থাকবে সেটা কি হবে? না সেটা অবশ্যই হবে অ্যাডভার্বিয়াল ক্লজ, যেহেতু শর্ত হয়ে যাচ্ছে। এবারে দেখো আনলেস কথাটা আছে। কি আছে? আনলেস। তাহলে ইফের মানে যদি হয় বা কিনা হয়, তাহলে আনলেসের মানে হচ্ছে যদি না, অর্থাৎ এটা হচ্ছে নেগেটিভ অর্থে, এবং এটাও কিন্তু শর্তকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? শর্ত মানে বলতে পারি কন্ডিশনকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? তাহলে কন্ডিশনকে বোঝাচ্ছে। এরপরে কি আছে? ইনকেস। ইনকেস কথার অর্থ কি বলতো? ইনকেস কথার অর্থ হচ্ছে যদি এমন হয় যে, বা যাতে করে, এরকম। ওয়েদারের অর্থ হবে কিনা। অন কন্ডিশনের অর্থ হবে শর্তে বা সাপেক্ষে। দেখো অলরেডি শর্ত বা সাপেক্ষকে বোঝাচ্ছে, কন্ডিশন তো হবেই হবে। এরপরে আছে প্রোভাইডেড। প্রোভাইডেড থাকতে পারে বা প্রোভাইডেড দ্যাট থাকতে পারে। তো শর্ত সাপেক্ষে তার অর্থ প্রকাশ করছে, আর যদি হয় যে বা এই শর্তে যে, এরকম অর্থ প্রকাশ করছে।
সাপোজিং দ্যাটের অর্থ কী হচ্ছে, ধরো যদি, অনুমান করো যে, ধরে নিলে যে। তো এগুলো সব কি হচ্ছে, হয় সাপোজিশনকে বোঝাবে আর না হলে কন্ডিশনকে বোঝাবে। আর সাপোজিশন বা কন্ডিশন হলে তখন আমরা জানি সেটা কি হচ্ছে না অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে। কি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে কোন কোন জিনিসগুলো আমরা দেখলাম না, ইফ থাকতে পারে, আনলেস থাকতে পারে, ইনকেস থাকতে পারে, ওয়েদার থাকতে পারে, অন কন্ডিশন থাকতে পারে, প্রোভাইডেড দ্যাট থাকতে পারে, সাপোজিং দ্যাট থাকতে পারে। তো এগুলো যদি থাকে তখন অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ কন্ডিশন বা সাপোজিশনকে বোঝাচ্ছে। তো মূল কথা হচ্ছে এগুলো সব অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, হ্যাঁ কি না। তো এবারে কিছু উদাহরণ দেখে নেব, তাও আরেকবার রিভিশন করে নিই। কোনগুলো না, এই যে লিঙ্কারগুলো বা এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো, যেগুলোর পরে থাকলে আমরা বলছি অ্যাডভার্বিয়াল ক্লজ হবেই হবে, এবং সেটা কোন পরিপ্রেক্ষিতে না অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন আর সাপোজিশন বলতে পারি। তো তাহলে 1 নম্বর ছিল ইফ, 2 নম্বর আনলেস, ইনকেস, ওয়েদার, অন কন্ডিশন, প্রোভাইডেড দ্যাট, সাপোজিং দ্যাট। যার বাংলা অর্থগুলো সবগুলো লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। নেক্সট, তো এখন আমরা দেখে নেব কিছু উদাহরণ। তো উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ কীভাবে হচ্ছে এবং সেটা কন্ডিশন বা সাপোজিশনের মাধ্যমে কীভাবে হচ্ছে। আমরা জানি কন্ডিশন মানে শর্ত বোঝাবে আর সাপোজিশন মানে অনুমান বোঝাবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা বোঝালে অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে। আর কী ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ না অ্যাডভার্বিয়াল ক্লজ সব কন্ডিশন বা সাপোজিশন, হ্যাঁ কি না। তাহলে এখানে আছে কি না, ইফ আই সাকসিড, যদি আমি সফল হই, আই শ্যাল হেল্প ইউ, তাহলে আমি তোমাকে হেল্প করব। তাহলে আমি সফল হলে তোমাকে হেল্প করবো, এটাই হচ্ছে মূল কথা। তো এখানে আমি যদি ভাগ করে নিই, এই সেন্টেন্সটাকে ভাগ করে নিতে হবে ক্লজে। তো এখানে মাঝখানে দিয়ে দিয়েছি একটা দেওয়াল। ইফ যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে তারপরে যে ক্লজটা থাকবে এটা অবশ্যই হবে সাব ক্লজ। আর আই শ্যাল হেল্প ইউ বাদ বাকি যেটা থাকবে এটা অবশ্যই মেন ক্লজ হবে। কেন বলো তো মেন ক্লজ হবে? কেন কি বাক্যে একটা মেন ক্লজ থাকতেই হবে, নাহলে তো বাক্য হবেই না। তাহলে একটা সাব ক্লজ হলো, তাহলে আর একটা মেন ক্লজ হবে। এবারে মেন ক্লজের কি কোনো ভাগ আছে? কোনো ভাগ নেই। কিন্তু সাব ক্লজের কি কোনো ভাগ আছে? হ্যাঁ, 3টে ভাগ রয়েছে। এখন ইফ বলতে বোঝাচ্ছে কাকে না, শর্তকে। যদি আমি সফল হই তাহলে আমি তোমাকে হেল্প করব। তাহলে শর্ত দিয়ে দিল ইফ কথাটার দ্বারা। তাহলে ইফ এখানে কি বলতো, সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই ধরনের সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যদি কোনো ক্লজ থাকে তখন সেটা অবশ্যই সাব ক্লজ হচ্ছে, সেটা নিয়ে তো কোনো ঝামেলা নেই, যেটা অলরেডি লিখে ফেলেছি। কিন্তু কি ধরনের সাব ক্লজ না, যেহেতু শর্ত বোঝাচ্ছে, তাহলে শর্ত বোঝালে আমরা এক্ষুনি জাস্ট শিখলাম অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। যেটা অ্যাডভার্বিয়াল ক্লজ সেই হবে অ্যাডভার্ব ক্লজ, অর্থাৎ আমরা বলতে পারি অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ। এখন তোমাকে যদি কোশ্চেন করে যে অ্যাডভার্বিয়াল ক্লজ তো এটা বললাম, কিন্তু কি কারণে বললাম না, তার মূল কারণ হচ্ছে এটা শর্ত বোঝাচ্ছে। শর্তকে ইংলিশে কি বলে বলো তো, কন্ডিশন। আর কন্ডিশন বোঝালে আমরা জানি অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। কি ক্লজ হয়? অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। আর যদি তোমাকে জিজ্ঞাসা করে অ্যাডভার্বিয়াল ক্লজ কী ধরনের, না অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। এখানে কাকে বোঝালো? কন্ডিশন। শর্তকে বোঝালো। শর্ত বোঝালে তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম কি হয় না অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, ঠিক কি না। তাহলে তার এখানে আরও একটা যে ক্লু দেওয়া আছে সেটা কি বলতো, ইফ এখানে আছে। কি আছে? ইফ। আর ইফ দিয়ে থাকলে তখন কিন্তু সেটা অ্যাডভার্বিয়াল ক্লজই হবে এবং অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। কেন কি, এই যে এক্ষুনি দেখে নিয়েছিলাম এখানে ইফ থাকলে কি হবে না, তার অর্থ যদি বা কিনা এরকম অর্থ প্রকাশ করবে, কন্ডিশনকে বোঝাচ্ছে। কি বোঝাতে পারলাম কিনা বলো। এরপরেটা আই শ্যাল নট গো আনলেস ইউ কাম। কি বলেছে? আমি যাব না যদি না তুমি আসো। তাহলে এখানেও শর্ত দিয়ে দিল। কি দিয়ে না আনলেস দিয়ে। আনলেসকে, আনলেস একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। একটা সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যে ক্লজ থাকবে তখন সেই গোটা ক্লজটাকে কি বলবো না, সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যে ক্লজটা থাকবে সেটা পুরোটাকে আমরা বলবো সাব ক্লজ। তাহলে আনলেস থেকে ইউ কাম পর্যন্ত এটা পুরোটা কি হয়ে গেল? সাব ক্লজ হয়ে গেল।
আচ্ছা, বাক্যে একটা সাব ক্লজ হয়ে গেল, তাহলে আর একটা কি বলো তো, আর একটা অবশ্যই মেন ক্লজ হতে হবে। কেন কি, মেন ক্লজ ছাড়া তো বাক্য হবেই না, হ্যাঁ কি না? তাহলে মেন ক্লজের তো আর কোনো ভাগ নেই, কিন্তু সাব ক্লজের ভাগ আছে। এবারে আনলেসের অর্থ কি প্রকাশ করছে, যদি না। তাহলে এখানেও যদি না কথাটার দ্বারা শর্তকেই বোঝাচ্ছে। আর শর্ত বোঝালে ইংলিশে তাকে কি বলে বলো তো, কন্ডিশন। আর কন্ডিশন বোঝালে কি ক্লজ হয় বলো তো, না সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। কি ক্লজ হয়, অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এটা কি ক্লজ বলো তো, অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আনলেস ইউ কাম, এটা গোড়াটা কি হয়ে গেল না, অ্যাডভার্বিয়াল ক্লজ। আর এবারে তোমাকে জিজ্ঞাসা করলো যে অ্যাডভার্বিয়াল ক্লজ কি কারণে হয়েছে, না ওই যে শর্তকে বোঝাচ্ছে। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কি, কন্ডিশন বলতে পারি। কন্ডিশন মানে শর্তকে নির্দেশ করছে, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে আমরা কি শিখলাম বলো তো, যে কন্ডিশন বা শর্ত বোঝালে তখন সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। সেই কারণে আনলেস ইউ কাম অ্যাডভার্বিয়াল ক্লজ হয়েছে। যদি বলে অ্যাডভার্বিয়াল ক্লজটা কি কারণে হয়েছে, না কন্ডিশন বুঝিয়েছিল বলে বা শর্ত বুঝিয়েছিল বলে, তাহলে এর প্রকারটা আমরা বলতে পারি এটা কি ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ, না অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ কন্ডিশন বা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। ক্লজেস কখন বলছি, না যখন অনেকগুলো ক্লজ হচ্ছে, আর ক্লজ কখন বলছি, যখন একটা ক্লজ হচ্ছে। তাহলে এখানে একটা ক্লজের কথাই বলছি, তাহলে কি ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ, না আমরা তখন বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, ক্লজেস বলবো না, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। তাহলে পরে উদাহরণ আমরা দেখে নেব। আই মে কাম ইন কেস আই হ্যাভ টাইম, আমি আসতে পারি ইন কেস আই হ্যাভ টাইম, যদি থাকে আমার সময়। তাহলে দেখো আই মে কাম, এখান থেকে এতটা, এটা একটা ক্লজ। ইন কেস আই হ্যাভ টাইম, এখান থেকে এতটা, একটা ক্লজ। কেন বলে দেখি, এই যে ইন কেস কথাটা আছে না, ইন কেস একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যেটা থাকে পুরোটাকে তখন বলা হচ্ছে কি, না সাব ক্লজ। কি বলা হচ্ছে, না সাব ক্লজ। আর তাহলে আই মে কাম, এটা কি বলো দেখি, যেটা পড়ে থাকলো সেটা হয়ে যাবে মেন ক্লজ। এখন সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যে সাবক্লজটা আছে, সেই সাবক্লজের আবার ভাগ আছে। তাহলে এখন আমাদেরকে বলতে হবে যে এটা কী ধরনের সাবক্লজ। দেখো এখানে লেখা আছে আমি আসতে পারি ইন কেস আই হ্যাভ টাইম, যদি আমার সময় থাকে। যদি এমন হয় যে আমার সময় থাকে, তাহলে যদি এমন হয় এই অর্থ প্রকাশ করছে ইন কেসের দ্বারা। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে এখানে কি বোঝাচ্ছে, না যদি এমন হয় এই কথাটার দ্বারা শর্তকে নির্দেশ করছে। কাকে নির্দেশ করছে, শর্তকে। আর শর্ত মানে ইংলিশে তাকে কি বলে, কন্ডিশন। কি বলে, কন্ডিশন। আর কন্ডিশন হলে আমরা কি জানি কি হয়, না কন্ডিশন হলে সেটা পুরোটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যায়। তাহলে এটা কি হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ, হ্যাঁ কি না বলো। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে গেল। এবারে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে কি ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ এটা, তখন আমি বলবো না যেহেতু এটা শর্তকে বোঝাচ্ছে তাই অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস জানতে পারলাম, কি না কন্ডিশন বোঝালে তখন সেটা অ্যাডভার্ব ক্লজই হয়। আরেকটা যেটা জিনিস জানতে পারলাম, সাবঅর্ডিনেট ক্লজ ইনকেস যদি থাকে তারপরে যেটা থাকবে অবশ্যই সাব ক্লজ হবে এবং সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ, অর্থাৎ অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ হবেই হবে। এবং কি ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ, না অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। পরেরটা দেখো কি আছে, হি উইল কাম প্রোভাইডেড হি গেটস লিভ। দেখো সে আসবে যদি সে পায় লিভ বা ছুটি। তাহলে হি উইল কাম, তারপরে প্রোভাইডেড পরে আলাদা করে দিলাম, কেন কি প্রোভাইডেড এখানে অর্থ প্রকাশ করছে কার, না এই শর্তে যে, অর্থাৎ হি উইল কাম সে আসতে পারে প্রোভাইডেড হি গেটস লিভ, এই শর্তে যে সে যদি ছাড়া পায়। তার মানে তাকে যদি ছাড়া হয়, তাকে যদি ছুটি দেওয়া হয় এই শর্তে, এই শর্তটা তাহলে কি না যে তাকে যদি ছুটি দেওয়া হয় তাহলে ছুটি দিলেই তবে সে আসবে, না হলে আসতে পারবে না। তাহলে প্রোভাইডেড কথাটার মাধ্যমে এই শর্তে যে এই অর্থ প্রকাশ করছে এবং এটা সাবঅর্ডিনেটিং কনজাংশনের রোল প্লে করছে এখানে। তাই প্রোভাইডেডের পরে যে ক্লজটা থাকলো হি গেটস লিভ, প্রোভাইডেড হি গেটস লিভ, পুরোটা কি ক্লজ বলো তো, না পুরোটাই হচ্ছে সাব ক্লজ। তাহলে বাদ বাকি যেটা পড়ে থাকবে হি উইল কাম, এটা কী হবে বলো দেখি, এটা মেন ক্লজ হবে। কী হবে, মেন ক্লজ হবে। আর মেন ক্লজের কোনো ভাগ নেই, এটা আমরা জানি।
সাবক্লজে ভাগ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। সাবক্লজের কি কি ভাগ আছে? নাউন ক্লজ হয়, অ্যাডজেক্টিভ ক্লজ হয়, আর অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, বা বলতে পারবো অ্যাডভার্ব ক্লজ। তাহলে এখন প্রোভাইডেডের পরে যে ক্লজটা থাকবে সেই ধরনের সাবক্লজকে কি সাবক্লজ বলে? সেটা জানতে গেলে আমাদেরকে বার করতে হবে এই যে লিস্টটা কি ছিল এখানে, যে প্রোভাইডেড দ্যাট, যার অর্থ হবে শর্ত সাপেক্ষে, বা যদি হয় যে, বা এই শর্তে যে, এরকম অর্থ প্রকাশ করছে এই শর্তে যে তাকে যদি ছাড় দেওয়া হয় বা ছুটি দেওয়া হয়, তাহলে এখানে শর্তকে প্রকাশ করছে। তাহলে শর্তকে প্রকাশ করলে আমরা বলতে পারি এটা কি বোঝাচ্ছে না কন্ডিশন বোঝাচ্ছে। আর আমরা ভালোভাবেই জানি যে কন্ডিশন যখন বোঝাবে না, বা শর্ত যখন বোঝাবে, বা সাপোজিশন বলতে পারি, সাপোজিশন অনুমান যখন বোঝাবে, তখন কি হবে না তখন অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। তাহলে এটাকে এই যে প্রোভাইডেড হি গেটস লিভ বলতে পারি, এটা কি ক্লজ আছে? অ্যাডভার্বিয়াল ক্লজে আছে, হ্যাঁ কি না বলো? তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ। আর তোমাকে যদি জিজ্ঞাসা করে যে অ্যাডভার্বিয়াল ক্লজ কী কারণে হলো, না তুমি তো আরামসে বলে দিতে পারবে যে স্যার কন্ডিশন বোঝাচ্ছে, কন্ডিশন বোঝাচ্ছে। আর কন্ডিশন বোঝালে আমরা জানি, বা সাপোজিশন বোঝালে আমরা জানি অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। তাহলে এর প্রকার বা টাইপ যদি তোমাকে বলতে বলে, তাহলে তুমি সেটাও বলতে পারবে আশা করি। তখন কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন বলবো বা সাপোজিশন বলবো। এখানে কি আছে? আই শ্যাল ট্রাই ওয়েদার আই সাকসিড অর নট। দেখো, আমি সফল হই বা না হই, আই শ্যাল ট্রাই, আমি তো চেষ্টা করবই করব। তাহলে আই শ্যাল ট্রাই এতটা পর্যন্ত এটা একটা ক্লজ। কেন বলো দেখি? এই যে শ্যাল ট্রাই কথাটা আছে না, এটা একটা সমাপিকা ক্রিয়া। আর ওয়েদার আই সাকসিডেড, আমি সাকসিড হই, অর নট, নট বলতে নট সাকসিড কথাটাই এখানে লেখা আছে, বুঝতে পারলে কিনা? তাহলে আমি সফল হই অথবা নট সাকসিড, না সফল হই, কোনো যায় আসে না, আমি তো ট্রাই করবই, তুমি যতই আমাকে ডিসকারেজ করো না কেন। তাহলে এখানে ওয়েদার আই সাকসিড, এখানে সাকসিড কথাটা কি বলে দেখি? সমাপিকা ক্রিয়া। তাহলে একটা সমাপিকা ক্রিয়া মানে কি বলতো না, একটা সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব মানে একটা ক্লজ। তাহলে এটাও একটা ক্লজ, আর এদিকে এখানে একটা সমাপিকা ক্রিয়া আছে, মানে এটাও একটা ক্লজ। বুঝতে পারলাম কিনা? এইবারে দেখো দুটো ক্লজ পেলাম। আই শ্যাল ট্রাই একা একা বসছে, কারোর উপর ডিপেন্ড করছে না, তাই এটাকে বলবো মেন ক্লজ। কিন্তু এখানে ওয়েদার সাবঅর্ডিনেটিং কনজাংশনটা আছে, দেখতে পাচ্ছ এই যে ওয়েদার কথাটা আছে, ওয়েদার কথার অর্থ হচ্ছে কিনা, এবং এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাই সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরেই যে ক্লজ বসবে সেটা কি ক্লজ হবে না, সেটা সাব ক্লজ হবে। সংক্ষেপে লিখলে এসসি, সাবঅর্ডিনেটিং কনজাংশন এসসি, তারপরে সাব ক্লজ হয় এটাও এসসি। তাহলে এসসি থাকলে এসসি হবে। এই তো হচ্ছে মেন কথা। এবারে দেখো, তাহলে আমি বলবো যে ওয়েদার আই সাকসিড অর নট, এটা সাব ক্লজ। কি ক্লজ হয়ে গেল? সাব ক্লজ। আর আই শ্যাল ট্রাই এটা হয়ে যাবে মেন ক্লজ। এখন মেন ক্লজের তো আর কোনো ভাগ নেই, কিন্তু সাব ক্লজের আবার তিনটা অপশান খুলে যাচ্ছে। নাউন ক্লজ হতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে, অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে। এখন আমাদের প্রশ্ন যে এটা কি ক্লজ হবে? তাহলে দেখো, ওয়েদার বা কিনা বোঝাচ্ছে আমি চেষ্টা করব সফল হই বা না হই। তাহলে ওয়েদারের অর্থ কি হচ্ছে এখানে? ওয়েদারের অর্থ কিনা। তাহলে সফল হব কিনা বা না হব কিনা সেটা নিয়ে আমি ভাবছি না, আমি ট্রাই করবই করব। তাহলে এখানে কি বোঝাচ্ছে না, এই যে ওয়েদার কথাটা থাকা মানে এর পরে যে ক্লজটা থাকবে সেটা অবশ্যই হবে অ্যাডভার্বিয়াল ক্লজ, কেন কি আমাদের লিস্টে অলরেডি ছিল। আর যদি বলে কি ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ, না অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন বলতে পারি, অর সাপোজিশন। কি বোঝাতে পারলাম কিনা? তাহলে এই ক্লজটা কি দাঁড়ালো? তাহলে এটাও হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং কি কারণে হয়েছে না, এই যে ওয়েদার কথাটা আছে, এই যে আমরা দেখেছিলাম যে ওয়েদার কথাটা থাকলে তারপরে যে ক্লজটা সেটা শর্ত বা সাপোজিশনকে বোঝাচ্ছে, এবং সেই কারণে সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। বোঝাতে পারলাম কিনা? তো পরের উদাহরণে চলে যাব। পরের দুটো বাক্যতে আমরা একটা মজাদার নিয়ম শিখব। সেটা কি বলে দেখি? ইফ আই হ্যাড বিন রিচ, যদি আমি ধনী হতাম, আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। তাহলে এই বাক্যে এই যে ইফ দেওয়া আছে, তাহলে ইফ দেওয়া আছে মানে
কাকে বোঝাচ্ছে না কন্ডিশনকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? কন্ডিশন। আচ্ছা, কন্ডিশন বোঝালে কি হয় বলো তো? কন্ডিশন বোঝালে সেই ধরনের সাবক্লজটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। এটাই তো আমরা এতক্ষণ ধরে শিখলাম, হ্যাঁ কি না? আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখে নেব, বাদ বাকি আই উড হ্যাভ হেল্পড ইউ, এটা কি বলতো না, এটা হয়ে গেল মেইন ক্লজ, এবং আমরা জানি মেইন ক্লজের কোনো আর ভাগ থাকে না। এটা তো ক্লিয়ার। এবারে দেখো, তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ এবং কন্ডিশনকে বোঝাচ্ছে, এবং এটা সাব ক্লজ। এতটা তো আমরা বুঝতে পেরেছি। এবারে আমি যদি জিজ্ঞাসা করি, এই যে সাবক্লজটা আমরা দেখলাম, ইফ আই হ্যাড বিন রিচ, যদি আমি ধনী হতাম, এটা তো সাবক্লজ হলো। এই ধরনের সাবক্লজে কনজাংশন কি আছে বলো দেখি? ইফ। এটা কি কনজাংশন না? সাবঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, সাবঅর্ডিনেটিং কনজাংশনকে বাদ দিয়েও কি লেখা যেতে পারে? হ্যাঁ, এই বাক্যে আমরা ইফকে তুলে দিতে পারি। কিভাবে দেখো, আমরা পুরো এখানে ক্লজটা যদি দেখি, ইফ আই হ্যাড বিন রিচ এই কথাটা আছে, এই ইফটাকে আমরা তুলে দিয়েও একই অর্থ প্রকাশ করাতে পারি যদি একটু বুদ্ধি খাটাই। ইফকে প্রথমে তুলে দেব, তার মানে ইফ লিখছি না, তাহলে বাকি পড়ে থাকলো কি? আই হ্যাড বিন রিচ। এখানে কি করতে হবে? হ্যাডটাকে সামনে আনতে হবে আর আইটাকে পরে বসাতে হবে। হ্যাড প্রথমে লিখতে হবে, তারপরে আই লিখতে হবে, তারপরে যা আছে তা আমি লিখে ফেললাম। হ্যাড আই বিন রিচ এরও অর্থ প্রকাশ করছে যদি আমি ধনী হতাম। তারপরে বাদবাকি যা আছে লিখে দেবো, আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। তাহলে এখানে এই যে হ্যাড আই বিন রিচ এতটা যে আছে, এতটা কি ক্লজ বলো দেখি? এটা হচ্ছে সাব ক্লজ। কি ক্লজ বলো তো? সাব ক্লজ। আর এটা মেইন ক্লজ, এবং অর্থ প্রকাশ করছে সেম, যেরকম ইফ আই হ্যাড বিন রিচ প্রকাশ করছে। অর্থাৎ এর অর্থ কি বলতো? ইফ আই হ্যাড বিন রিচ, যদি আমি ধনী হতাম। এখানে ইফকে ক্যান্সেল করে হ্যাডটাকে সামনে নিয়ে এলাম, তারপরে সাবজেক্টকে বসালাম, দিয়ে বাকিটা বসিয়েছি। এরও অর্থ প্রকাশ করছে যদি আমি ধনী হতাম। এবং দুটোই কিন্তু এখানে এটা কি বলো? সাব ক্লজ। এবং কি ধরনের সাব ক্লজ না? শর্ত বোঝাচ্ছে, কন্ডিশন। কন্ডিশন বা শর্ত বোঝালে আমরা কি হয় জানি না? অ্যাডভার্বিয়াল ক্লজ। কি হয়? অ্যাডভার্বিয়াল ক্লজ। কন্ডিশন বোঝাচ্ছে বলে। এবং এক্ষেত্রেও আমরা বলতে পারি কোনটা? এই যে হ্যাড আই বিন রিচ এরও অর্থ বোঝাচ্ছে যদি আমি ধনী হতাম। তার মানে এখানেও বোঝাচ্ছে কাকে না? শর্তকে, মানে কন্ডিশনকে বোঝাচ্ছে। এবং কন্ডিশন বোঝালে আমরা জানি কি হয়? অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। কি হয়? অ্যাডভার্বিয়াল ক্লজ। আর কি ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ না? এটাকেও বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। তাহলে এই ধরনের সেন্টেন্সকে আমরা দুরকমভাবে লিখতে পারি। ইফকে বাদ দিয়ে একবার লিখতে পারি, আর ইফকে রেখেও একবার লিখতে পারি। দেখো, এই নিয়মটা তোমাদের কাছে নতুন ছিল কিনা, হেব্বি কিনা বলো? তাহলে এরপর থেকে আর ভুলই হবে না, অর্থাৎ ইফ ছাড়া তোমরা লিখতেই পারবে। কি বলো? এবারে চলে এলাম আমরা পরে বাক্যে। ইফ আই ওয়্যার প্রেজেন্ট, যদি আমি উপস্থিত থাকতাম, আই উড হ্যাভ অপোজড ইউ, আমি তোমার বিরোধিতা করতাম। তাহলে ইফ আছে, তারপরে যেটা আছে সেটা একটা ক্লজ। আবার আই উড হ্যাভ অপোজড ইউ, এটাও একটা ক্লজ। তাহলে এখানে দুটো ক্লজ আছে। দুটো ক্লজের মধ্যে যেহেতু ইফ সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে এখানে, তাহলে এটা হয়ে গেল সাব ক্লজ। আর একটা সাব ক্লজ হলো মানে আর একটা তো মেন ক্লজ থাকতেই হবে, বাক্যে মেন ক্লজ ছাড়া বাক্যই হবে না, তার মানে এটা হয়ে গেল মেন ক্লজ। এখন মেন ক্লজের আর কোনো ভাগ নেই, কিন্তু সাব ক্লজের তো ভাগ আছে। সাব ক্লজের তিনটা ভাগের মধ্যে কোন ভাগ এখানে না? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। এই তিনটা ক্লজের মধ্যে কোন ক্লজ হবে? যেহেতু ইফ সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, তার মানে বোঝাচ্ছে কাকে? কন্ডিশনকে বোঝাচ্ছে। কন্ডিশন বা শর্ত বোঝালে আমরা জানি সেটা কি হয়? অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। কি হয়? অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এটা কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। বোঝাতে পারলাম কিনা? তাহলে দুটো ক্লজের মধ্যে একটা হয়ে গেল সাব ক্লজ, যেটার দ্বারা শর্ত বোঝাচ্ছে, সেই কারণে এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ। বুঝতে পারলাম কিনা?
তাহলে এখন প্রশ্ন, এই যে অ্যাডভার্বিয়াল ক্লজটা হলো, এটা কি ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ? না, যেহেতু শর্তকে বোঝাচ্ছি তাহলে এটাকে বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন বলবো। কি বলবো? কন্ডিশন। কন্ডিশন বোঝালে শর্ত হয়, আর সেই ধরনের শর্তওয়ালা অ্যাডভার্বিয়াল ক্লজকে কি বলবো? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। এখন তাহলে প্রশ্ন যে এই যে ইফ ছাড়া এই ধরনের সাবক্লজটাকে কি লেখা যেতে পারে অথচ শর্ত বোঝাবে? হ্যাঁ, এটা শর্ত বোঝাবে এবং ইফকে ছাড়াও আমরা লিখতে পারি। তাহলে ইফকে তো কেটে দিলাম, ইফকে কেটে দিলে বাকি পড়ে থাকলো আই আর ওয়ার। তো এখানে কি করতে হবে আমাদেরকে? ওয়ারকে ফার্স্টে লিখতে হবে, ইফকে তারপরে লিখতে হবে। দিলে কিন্তু একই অর্থ প্রকাশ করবে এবং ওয়ারের তখন ডাব্লিউটা বড় হাতের। তাহলে ওয়ার আই প্রেজেন্ট I would have opposed you। বলেছে যদি আমি উপস্থিত থাকতাম, তাহলে এরও অর্থ প্রকাশ করছে যদি আমি উপস্থিত থাকতাম I would have opposed you, আমি তোমার বিরোধিতা করতাম। এখানেও আমি বলতে পারি where I present, এই যে অংশটা এটা হয়ে গেল সাব ক্লজ এবং এটা মেন ক্লজ। এবং এটা কি ধরনের সাব ক্লজ? এটাকেও বলতে পারি শর্ত বোঝাচ্ছে, শর্ত মানে কন্ডিশন, আর কন্ডিশন বোঝালে তখন অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এটাও অ্যাডভার্বিয়াল ক্লজ হলো, কিন্তু ইফকে ছাড়া। কারণ এখানে ভার্বটাকে সামনে এনেছি, তারপরে আমি সাবজেক্টকে বসিয়েছি, সেই কারণে আমি ইফকে বাদ দিতে পেরেছিলাম। তাহলে এই বাক্যটাকে দুভাবে লেখা যেতে পারে, আমরা সেটা আজকের এই ভিডিওতে দেখে নিলাম। তো আমরা এইভাবে শেষ করলাম আজকের এই ভিডিওতে অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ কন্ডিশন অর সাপোজিশনকে। এবারে তোমাদের একটা কাজ করতে হবে, ভিডিওকে লাইক করতে হবে যদি অবশ্য ভালো লেগে থাকে। এই যে যদি অবশ্য ভালো লেগে থাকে শর্ত দিলাম, তাহলে এটাও হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ কন্ডিশন। তো যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিওকে লাইক করো, কমেন্ট করো, জানাও কেমন লাগলো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।